আসসালামু আলাইকুম সবাইকে। সো কি অবস্থা তোমাদের এসএসসি 26-27-এর পুলাপান? তোমরা শুধু ইংরেজি ক্লাস করতেছো, তোমরা কেউ বলতেছো না যে রেদওয়ান স্যার আপনি কই, আপনি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ান। ওই যে আমি একটা চ্যাপ্টার ফ্রিতে পড়াইতে চাইতেছিলাম না, ওই যে কি বলে ভৌত রাশি ও পরিমাপ, দেন হচ্ছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়াবো, ম্যাথের একটা ফ্রি ক্লাস করাবো, হায়ার ম্যাথের পড়াইতে চাইতেছি। বাট তোমরা কেউ রেসপন্স করতেছো না, তোমরা কেউ আমাকে চাইতেছো না, যেন আমি ইংলিশ ক্লাসে চলে আসছি। এবার হচ্ছে ইংলিশ ক্লাস আমি নিব, ওই টিপু স্যার এগুলো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এই কে কে জয়েন হয়েছে আমাকে তাড়াতাড়ি জানাও। আর এটা শেয়ার টেয়ার দাও। শেয়ার বলতে এই যে আমাদের গ্রুপে টুপে দাও, বাকি স্টুডেন্ট যারা আছে ওদেরকে নিয়ে আসো, ঠিক আছে? আজ থেকে রেদওয়ান হোসেন স্যারের কী যাত্রা শুরু হয়েছে ইংলিশ ক্লাসে, বুঝছো? এখন হচ্ছে এবারের সংগ্রাম রেদওয়ান স্যারের ইংলিশ ক্লাস নেওয়ার সংগ্রাম, ঠিক আছে? এই কতজন জয়েন হয়েছো? আজকে হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস 2। এখানে হচ্ছে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, দেন হচ্ছে ইম্পারেটিভ সামথিং, এগুলো পড়া হবে। সো তাড়াতাড়ি জয়েন হও তোমরা, ঠিক আছে? পুলাপানের খবর নাই, বুঝছো? এসএসসি 25-এর বাচ্চারা কই, 26-এর বাচ্চারা কই? ক্লাস কিন্তু শুরু হয়ে যাইতেছে, ক্লাস শুরু হয়ে যাইতেছে। তোমরা কই পুলাপান, বলো। কতজন দেখতেছে রে লাইভ? মোটামুটি ভালোই। আমি আমার ইয়েতে শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, এবারে বলো। স্টুডেন্টে তো কম কেন, মাত্র 15 জন জয়েন হয়েছে, বাকিরা কই? ভাই কোনো ক্লাস চাই না, ভাই কোনো ক্লাস চাই না, শুধু আপনাকে চাই ভাই। ফিজিক্স ফ্রি ক্লাস কবে দিবেন? হ্যাঁ স্যার, প্লিজ জেনারেল ম্যাথ চ্যাপ্টার ওট অধ্যায় বেসিক টু প্রো ক্লাসটা ইউটিউবে আপলোড দেন প্লিজ। এসএসসি 25 নাকি এসএসসি 26? কমেন্ট করবে এসএসসি 26 আর 25-এ, সবাই করার সমস্যা নাই, বলো। আমি হচ্ছে ফিজিক্সের, ফিজিক্সের ওই যে কি বলে ওইটার নাম কি স্যার, ফিজিক্সের চ্যাপ্টার 1 যেটা, ওইটা হচ্ছে তোমাদেরকে এমনভাবে বুঝাই দিব। ফিজিক্সের চ্যাপ্টার 1 নাম কি ওইটার? ভৌত রাশি ও পরিমাপ, স্লাইড ক্যালিপার সামথিং টামথিং আছে না, আপেক্ষিক ত্রুটি, এগুলা কি পড়বা না বলো? তোমরা কি ক্লাস শুরু করবে না? একবার একজনও বলে নাই যে স্যার আপনি ক্লাস শুরু করেন, ফ্রি ক্লাস দেন। সবাই ইংরেজি ক্লাস করতেছে এই সেই, ঠিক আছে? ইংলিশ ক্লাস এগুলো কেউ করে নিয়ে, বুঝছো? তোমরা ক্লাস করবা ফিজিক্সের। যদিও হচ্ছে ইংলিশে আমাদের যে টিচার আছেন টিপুদার স্যার, স্যারের চেহারা দেখলেই ক্লাস করতে মন চায়, ঠিক আছে? এজন্য আমি এখন চলে যাই, তোমরা একটু পর আমাকে গালিও দিতে পারো যে কেন আমি হচ্ছে এখানে ইয়ে করলাম, কি করলাম, ইংলিশ ক্লাসে চলে আসলাম নাকি? আমি কি চলে যাব বলো? আজকে কি রেদওয়ান ভাই ইংলিশ পড়াবে? অবশ্যই ব্যাকআপ হিসাবে আর কি। আচ্ছা স্যার চলে আসেন প্লিজ, আমি আপনার সময় নষ্ট করলাম। আমি স্টুডেন্টদেরকে এনগেজ করে নিয়ে আসছি, 40 জন স্টুডেন্ট আছে, 100 জন না হওয়া পর্যন্ত স্যার ক্লাস শুরু করবে না, স্যারের আবার ডিমান্ড আছে, বুঝছো? পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, এটা তোমাদের জুনুরাইন স্যার ব্যাকগ্রাউন্ডে গাইতেছিল ফার্স্টে, বুঝছো? এখন বন্ধ করে দিছে। ওকে, আমরা হচ্ছে 42 জন আছি এখন। সো এটা হিউজ স্টুডেন্ট। তো তোমরা হচ্ছে কি করো? আচ্ছা, ওকে ওকে, তাইলে শুরু করি। স্যার আপনি আসেন প্লিজ। সো আজকে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস করবে না। আজকের ক্লাসে যদি 100 জন ক্লাস না করে তাইলে তো আমি ফিজিক্স ক্লাসই নিব না। জি স্যার, এইটা হচ্ছে আপনি ইয়েতে দিয়ে দেন, স্যার এটা দিয়ে এই সাইডে দিয়ে দেন। ওকে স্যার, ওকে 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 স্যার, এই যে এই যে ওকে স্যার, এখানে হচ্ছে কমেন্টস দেখা যাইতেছে না, আমি কি কমেন্টস আইনা দিব আপনাকে? এগুলো সুবিধা হয়। ওকে, এটা এটা এটাতে যাবেন, এটাতে এটাতে না এর আগেরটায়? এটা একটা ফ্রি আনছে আর কি, আপনি ইয়ে করতে পারবেন। সমস্যা নেই, এইখান থেকে শুরু করবো। ওকে, আপনি শুরু করেন, স্টুডেন্টরা চলে আসছে। ওকে স্টুডেন্টস, আশা করি ভালোই আছো, খুব একটা খারাপ না আর কি। ওকে, যাই হোক, তোমাদের আমি চেঞ্জিং সেন্টেন্স তো শুরু করলাম সবে। একেবারে চেঞ্জিং সেন্টেন্সটা বেসিক টু প্রোর জন্য এমন ফ্রি হবে যেন একেবারে তুমি যদি 50-60 মাতের নিচেও থাকো তাও যেন তোমার এই বেসিক আর ঝামেলা না হয়। এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কালকে আমাকে একজন মেসেজ করলো যে স্যার আমি এটাতে অনেক প্রবলেম ফেস করছি, আমি এখন এমনই বুঝছি যে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো
মানে এইটা আমার জন্য আসলে একটা প্লেজার। তোমরা বিশ্বাস করো না করো, আমি তো অবাক যে আমি এত ভালো পড়াই নাকি। তা আমি একটু অবাকই হয়ে গেলাম। তো যাই হোক, একেবারে চেঞ্জিং সেন্টেন্সের 10 মার্কস, যেটা শুধু আমার ফ্রি ক্লাসগুলি ঠিকঠাক মতো করো, দেখবা তোমার জীবনে এই 10-এ 10 মিস হবে না, একেবারে জীবনে না। কারণ হচ্ছে গতকাল আমি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা করলাম, এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভটা করলাম। আজকে চেষ্টা করব তারপর থেকে মিনিং অনুযায়ী যে সেন্টেন্স কত প্রকার, ওই 5 প্রকার সেটা, এবং তোমাদেরকে একেবারে ফুল টু দ্য ব্রিম দেখাইছি কিভাবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেই নমুনাগুলো আমি দেখাই দিছি। এখন শুধু ট্রান্সফার একটা থেকে আরেকটা। ওকে, আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, তারপরে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। ওকে, এই পর্যন্তই থাকবে আজকে। আচ্ছা, এখন সেন্টেন্স কেমন সেটা আমরা চিনলাম, কিরকম হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, কিরকম হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সরাসরি আমরা হচ্ছে প্র্যাকটিসে যাব, একেবারে সরাসরি প্র্যাকটিসে। ওকে, তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখলাম কেমন। প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকে, পরে ভার্ব থাকে, পরে হচ্ছে এক্সটেনশন থাকে, অবজেক্ট এক্সটেনশন যাই হোক না কেন। তো ইন্টারোগেটিভ করতে গেলে যেটা প্রথমে আমার, প্রথমেই হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, প্রথমেই অক্সিলারি ভার্ব প্লাস নটের যে ব্যাপারটা, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নট দিয়ে করতে হয়, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে নট আরো বাদ দিতে হয়। কথা কি বোঝা গেল? তো প্রথমেই হচ্ছে অক্সিলারি ভার্ব। একেবারে তোমার একেবারে যে হচ্ছে কিচ্ছু বোঝো না তার জন্য আশা করি ব্যাপারটা সহজ হবে। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের জন্য প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট। নটের বিষয়টা দেখো কেমন, সংক্ষেপে একটা নট দিতে হয়। সেটা হচ্ছে যদি সেন্টেন্সে না থাকে সেই ক্ষেত্রে আমার নট দিতে হয়, আর যদি নট থাকে তাহলে নট বাদ দিতে হয়। প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে দিবা, প্লাস বাকি অংশ। এখন মাঝে মধ্যে এই যে এইগুলি দিয়ে থাকে, যদি এভরি, নো বা দেয়ার ইজ নো দিয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলোর পরিবর্তে হচ্ছে হু বা হুইচ। তারপর সেম কাজ, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে যাবা, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে তার পরিবর্তে হচ্ছে এভার হয়। আমরা কয়েকটা উদাহরণে যাই সরাসরি একেবারে। ওকে, আচ্ছা, দি গার্ল ওয়াজ বিউটিফুল, এটা কোন ধরনের সেন্টেন্স? ফার্স্ট অফ অল তোমাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি প্রথমে সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, যেহেতু ডেফিনেটলি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা করব কি হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, নো মাদার হেটস হার চাইল্ড। He does not come to the point. They lived in the village. Thank you very much, Jundari. খাওয়াটাও যেহেতু ঝামেলা, জোনাকি জান্নাত লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওকে, ঐশিতা বাস্তব রয়, সুবর্ণ আফরিন, কমেন্টসও তো বুঝি না কেমনে করে।
সামিত শিহাব স্যার আইসা বললাম সবাইকে সবাইকে শেয়ার দাও। তোমাদের বাটপার বলতেছে তোমরা নাকি শেয়ার দাও না, এটা তো খারাপ লাগার বিষয়। শেষ বিকেলের মেয়ে ওয়েলকাম। কে লিখছে এটা? টিপু স্যার হিরু। কেমন পাম তোমরা দাও। কামরুন নেসা পিডিএফ পিডিএফ পাবা, সব পাবা। আজকে অবশ্য রেদওয়ান স্যারেরই কথা ছিল পড়ানোর। পুরা হিরো। আমি তো বলছি রেদওয়ান ভাই আপনি ইংলিশ পড়াবেন, ফিজিক্স কেমিস্ট্রি বাদে। হ্যাঁ জুনিয়র স্যার কিন্তু তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেবে। স্যার প্লিজ প্লিজ জেনারেল ম্যাথ 8। বুঝছি, আমার কেউই দরকার নাই। ওকে আচ্ছা, এমন কাত হয়ে রয়েছে কেন, নাকি হ্যাং করছে? আচ্ছা না ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এই সেন্টেন্সগুলি হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা করব হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করতে গেলে যেটা একেবারে ম্যান্ডেটরি যে নিয়মটা, সেটা হচ্ছে এইটা সবচেয়ে বেশি আসে। তোমাদের বেসিক নিয়ে কথা বলো আর যেভাবেই কথা বলো কেন না কেন, এই নিয়মটা তোমাকে ফলো করতেই হবে। প্রথমেই কি অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে আদার্স বিষয়, এবং শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, আদারওয়াইজ ইন্টারোগেটিভ হবে না। এখন তোমরা এটা যেইখানেই যাও যেইভাবেই করো, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে সেটার অ্যান্সার হয় ইয়েস অর নো। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয় সেক্ষেত্রে ইয়েস নো হয় না। সেক্ষেত্রে কে, কেন, কিভাবে, কোথায়, এরকম। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও তো। ওকে তাহলে আমরা একটা এক্সাম্পলে যাই। দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, এটার ইন্টারোগেটিভ করব। তো প্রথম কন্ডিশনসটাই হচ্ছে আমাদের প্রথমে একটা অক্সিলারি ভার্ব লাগবে। এখন অক্সিলারি ভার্ব কি কি সেটা আমরা পরে আরো ক্লাস যখন নিব। এখন আপাতত অক্সিলারি ভার্ব কি কি সেটা বলছি না, আমি গত ক্লাসে যারা ছিল আমি মুখে বলে দিছি, তাও আমি আরেকবার স্মরণ করাই দিচ্ছি। অক্সিলারি ভার্ব হচ্ছে am is are was were have is had do did does, এবং মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে can could may might shall should will would must need ought to, ওই have to has to had to used to, এগুলো মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আবার এখানে সেমি মোডালও আছে। ওকে তো যাই হোক, প্রথমে কাজটা হচ্ছে মোডাল অক্সিলারি হোক, সেমি মোডাল হোক আর অক্সিলারি ভার্ব হোক, প্রথমে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, দ্যাটস অল। আচ্ছা এইখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? ডেফিনেটলি একটা অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ। এখন যদি সেন্টেন্সে নট থাকে তাহলে নট বাদ দিব, আর যদি না থাকে তাহলে নট আনবো সংক্ষেপে। এই যে ওয়াজ, এই কাজটা শুরুতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তারপর হচ্ছে সাবজেক্ট, বিউটিফুল। এই যে এই প্রশ্নবোধক চিহ্ন তুমি না দিলে কোনো খাওয়া নাই, একেবারে হুদাই হয়ে যাবে, পুরা পরিশ্রম বৃথা হবে। ওকে তারপরে দেখি, আশা করি এটা সবাই বুঝতে পারছো, এটা না বোঝার মতো কিছুই নেই। ইন্টারোগেটিভটা সহজ, বায়োসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটিভ, এই কাজগুলি মোটামুটি সহজ কম্পারেটিভলি। ওকে ওকে নো মাদার হেটস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। এখন এভরি, ওকে এভরি এটা লেখা আছে, এভরি, নো, আর হচ্ছে দেয়ার ইজ নো। ঘটনা কি?
ওকে, every no, there is no। এই যে এইগুলি থাকলে হচ্ছে হু বা হুইচ। তুমি চাইলে এই নিয়ম ফলো নাও করতে পারো, তবে এই নিয়মটা ফলো করা ভালো। ওকে, নো মাদার হেডস আর চাইল্ড, তাহলে এই নো মাদার কি কোনো ব্যক্তি না বস্তু? যদি ব্যক্তি হয় তাহলে হচ্ছে হু, আর যদি বস্তু হয় তাহলে হুইচ, তাহলে হু। এখন একমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ড, সেটা হচ্ছে হু বা হুইচ, যার পরে সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে ভার্ব বসতে পারে। আর অন্য কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সরাসরি মূল ভার্ব বসতে পারে না, অবশ্যই অক্সিলারি ভার্ব লাগে। একমাত্র হু বা হুইচ এর পরই সরাসরি মূল ভার্ব বসতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ওকে, হু হেডস হার চাইল্ড। এখন এটা কি সম্ভব? হু হুইচ দ্যাটের পরে হু ডাজ হেট, এটা কি আদৌ সম্ভব? এটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে হু ডু ডিড ডাজের পর কখনোই ভার্বের বেস ফর্ম সরাসরি বসে না, হয় নট বসে, আর না হয় সাবজেক্টের আগে বসে ডু ডিড ডাজ। তোমাকে এটা ভালোভাবে বুঝতে হবে, কারণ আমরা যখন সেন্টেন্স চেঞ্জ করতে যাই ন্যারেশন, এটা নিয়ে একটা বড় বিপাকে পড়ি, একটা অনেক বড় মানের বিপাকে পড়ি। আমার মনে হয় এফআরপিপি 25 এর যারা আছে আমাদের এইবারের রিভিশন ব্যাচের, তারা কিছুটা ঈর্ষান নিতে এই ব্যাপারে, কারণ তারা হচ্ছে অনেক বেশি চাইছিল বেসিক 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 থেকে। তাও একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওরাও দেখার সুযোগ পাচ্ছে বা ওরাও ক্লাসটা করার সুযোগ পাচ্ছে একেবারে বেসিক থেকে। তুমি যদি 50-60 মাটির তলেও থাকো, তারপরও আশা করি এমনভাবে ইয়া করব, ক্লাসটা নিব যেন একেবারে হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা সবাই বিষয়টা বুঝতে পারে ক্লিয়ারলি। ওকে, তো যাই হোক, হু হুইচ এরপরে ডাজ, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ডুটি ডাজ সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, যদি নট বসে সেই ক্ষেত্রে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আদারওয়াইজ তুমি এই নিয়ম ফলো না করতে চাইলে ডাজ এনি মাদার হেড হার চাইল্ড, এরকম হবে। ওকে, হি ডাজেন্ট, এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। যেমন এইটা কখনো হয় না যে হু ডাজ লাভ, এটা সম্ভব না। হতে পারে হু ডাজেন্ট লাভ, কিন্তু এইটা কখনোই সম্ভব না যে হু ডু লাভ, হু ডাজ লাভ বা হু ডিড লাভ, কোনোটাই সম্ভব না। কারণ হচ্ছে সরাসরি ডু ডিড ডাজের পর, সরাসরি ডু ডিড ডাজের পর কি ভার্বের বেস ফর্ম বসে না। বসতে হলে এই যে এগুলোর পরে নট লাগবে, আদারওয়াইজ এইগুলি হচ্ছে সাবজেক্টের আগে যাওয়া লাগবে, সরাসরি এইভাবে বসবে না, একটু মাথায় রাখতে হবে। ওকে, এই যে নট ছিল, নো মাদার, এই জন্য কিন্তু আমার হু আসছে এবং এই নটটা বাদ হয়ে গেছে। আর যদি নটটা না থাকতো, যেমন এভরি মাদার হেডস হার চাইল্ড, তাহলে কি তো হু ডাজেন্ট হেড হার চাইল্ড। এবং ডু ডিড ডাজের পর সবসময় বেস ফর্ম বসে। এখন তোমরা বলতে পারো যে বেস ফর্ম কোনটা, প্রেজেন্ট ফর্ম কোনটা, এটা আমরা কেমনে বুঝবো? আমরা যদিও এক বানাই ফেলি দুইটাকে, বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মকে, কিন্তু একটু পার্থক্য থেকে যায়, সেটা মাত্র 1% জায়গাতে, আর বাকি ক্ষেত্রে যা বেস ফর্ম তাই প্রেজেন্ট ফর্ম বলে চালিয়ে দিতে পারি। যেমন হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, এটা কি বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? সত্যিকার অর্থে এটা প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম না। বেস ফর্ম বললে একেবারে মারাত্মক ভুল হয়ে যাবে। আচ্ছা, বাংলা সহ আসতেছে না। ওকে, না একটু কমেন্টস দেখতেছি।
এসএসসি 25 বেস, তাড়াতাড়ি শেয়ার দাও, তোমরা কিন্তু এই কাজ করো না, তোমরা খালি নিজেদেরটাই বুঝো। ওকে, হি ডাজেন্ট কাম টু দ্য পয়েন্ট, ইন্টারোগেটিভ করতে বলছে। হ্যাঁ, ইন্টারোগেটিভ করতে গেলে বেসিক নিয়মটা কি, প্রথমে একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট ভার্ব যা আছে বাকি কথাবার্তা, এর বাইরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এইটুকু ইন্টারোগেটিভ। ইভেন তুমি যদি হু হুইচ দ্যাট নাও মনে থাকে, এই নিয়মে না করো, তাতেও তোমারটা ভুল হবে না, হু হুইচ দ্যাট দিয়ে না করলেও। কথা বোঝা গেল? কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে যখন দেয়ার ইজ নো থাকে, তখন সেই ক্ষেত্রে তোমাকে এনি মাদার বা এভরি মাদার দিয়ে করতে হবে। ওকে, এখন আসি হি ডাজেন্ট কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে এইখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? আছে, কি? ডাজ। তারপরে হচ্ছে সাবজেক্ট। এখন এই ডাজ কি আমরা আবার দিব সাবজেক্টের পরে? না, এইটাই তো আমরা প্রথমে আনলাম। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম একেবারে, ডাজ হি কাম টু দি পয়েন্ট, এই যে শেষে প্রশ্নবোধক চিহ্ন। জাস্ট এতটুকু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর বাইরে আর কিচ্ছু নাই। ওকে, ডাজ হি কাম টু দ্য পয়েন্ট, এই যে প্রথমে অক্সিলারি ভার্ব, এইটুকু ইনস্ট্রাকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইন্টারোগেটিভ কথাটা বললেই হয় প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, আদারওয়াইজ ডাব্লিউএস ওয়ার্ড আসবে, দ্যাটস অল ইন্টারোগেটিভ। এবং শেষে যেটা হবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, তারপরেরটা একটু দেখি। দে লিভড ইন দ্য ভিলেজ, তারা গ্রামে বাস করতো। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন সেই ক্ষেত্রে আমার প্রথম কাজটাকে অক্সিলারি ভার্ব দেয়া। তাহলে এইখানে অক্সিলারি ভার্ব নাই। আমরা তো চিনি মোটামুটি অক্সিলারি ভার্ব কোনগুলি, ওই যে আমি, যার, ওয়াজ, আর, হ্যাভ, এজ, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব থাকুক আর নাই থাকুক, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব দেয়া লাগবে। যদি এভরি বা দেয়ার ইজ নো অথবা নো দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হু হুইচের ব্যবহার। আদারওয়াইজ সকল প্রকার ইন্টারোগেটিভে হচ্ছে প্রথমেই অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্ব নাই। এখন থাকলেও আমার অক্সিলারি ভার্বই দেওয়া লাগবে, না থাকলেও কি অক্সিলারি ভার্বই দেওয়া লাগবে আলটিমেটলি। তো অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে তো ভালো, সেন্টেন্সে থাকলে ভালো, কোনো কথা নাই। কিন্তু যদি না থাকে তাহলে আমার বাইরে থেকে অক্সিলারি ভার্ব আনতে হবে। ডু, ডিড, ডাজ, এইটা নিয়ে প্রায় অনেক কথা বললাম। কখন ডু, কখন ডাজ, কখন ডিড। যদি এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে তাহলে হচ্ছে ডু, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে হচ্ছে ডাজ। এখন ডাজ প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রেই তো, তাই না? ভার্বের সাথে এস বাই এস, সেটা প্রেজেন্ট ফর্মের সাথেই থাকে। আর যদি ডাজ না থেকে ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হচ্ছে ডু। আর যদি এই দুইটার কোনোটাই না থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা ভার্বের শেষে ইডি বা ডি যোগ থাকে, তাহলে হচ্ছে ডিড। ডিড। কোনো নট কি আছে এটাতে? একটু দেখো তো নেগেটিভ সেন্টেন্স কিনা। না, তাহলে হচ্ছে নট আনবো, ডিডন্ট। এতটুকু কাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্টারোগেটিভে, প্রত্যেকবার আমি কথাটা বলছি। ওকে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকলে দাও, বাকি যা আছে দাও। এই যে এইখানে লিভড, এখন ডু, ডিড, ডাজ এর পর যদি ভার্ব বসে, সব সময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে লিভ ইন দ্য ভিলেজ, শেষ। আচ্ছা, এই যে, কিন্তু এটা কখনোই সম্ভব না যে দে ডিড লিভ, এরকম হবে না। এইটা হবে দে ডিডন্ট লিভ, ডিডন্ট দে লিভ, দে ডো নট লিভ, বা হি ডাজন্ট লিভ। কিন্তু এরকম কখনোই হবে না যে হি ডাজ লিভ, হি ডিড লিভ, বা দে ডু লিভ। এইটা কিন্তু সম্ভব না। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো আর যেই সেন্টেন্সই বলো, এটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা ওই যে অবশ্যই লিখবেই লিখবে, কিন্তু জেনারেল সেন্সে এইভাবে হয় না, তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর কয়েকটা আমরা উদাহরণ দেখি, যেমন দেয়ার ইজ নো পারসন
but loves his country. একটু দেখো, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। এখন নো আছে, সেই ক্ষেত্রে তুমি কোন ফরম্যাটে যাবা? এখন এটাকে তুমি চাইলে করতে পারো ইজ দেয়ার এনি পারসন, কি করতে পারি আমরা? ইজ দেয়ার এনি পারসন বাট লাভস হিজ কান্ট্রি। শেষ। ওইটা হচ্ছে আমরা হু টু ইজ না করলাম। এখন আমরা যদি এটাকে হু হুইচ দ্যাট দিয়ে করি, সেই ক্ষেত্রে কেমন হয়? Who loves his country? Who loves his country? এইটাতে হু যদি এইটাকে করি ইজ দ্যার এনি পারসন, অর্থাৎ হু ডাজেন্ট লাভ হিজ কান্ট্রি। তোমরা এই নিয়মটা ফলো করো, দেয়ার ইজ নো দিয়ে থাকবে, ইজ দ্যার এনি পারসন এটা করবা না। ওকে, আর কয়েকটা উদাহরণ দেখি। লাভ হার কান্ট্রি। ওকে, এইটাকে আমরা ইন্টারোগেটিভ করব। The girl doesn't love her country. ওকে, সেই ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব ডাজ, তারপর সাবজেক্ট দি গার্ল। এই যে ডাজ তো নিয়েই গেলাম, প্রথমে অক্সিলারি ভার্ব লাভ হার কান্ট্রি। কোনোভাবেই কিন্তু এরকম হবে না দি গার্ল ডাজ লাভ হার কান্ট্রি, এটা সম্ভব না। ওকে, তারপর he will never forget this. এইটা যদি ইন্টারোগেটিভ করি, এই যে উইল অক্সিলারি ভার্ব, উইল হি, নেভারের পরিবর্তে হচ্ছে এভার, এভার ফরগেট দিস, ফরগেট দিস। এই হচ্ছে ইন্টারোগেটিভ, এমন কিছুই না। এক কথায় হচ্ছে নট থাকলে জাস্ট নটটা উঠাই দিবা, আর বাকি সকল ইম্পারেটিভ ওই নর্মাল ইন্টারোগেটিভ যেটা হয় প্রথমে অক্সিলারি ভার্ব। এখন তুমি যদি হু হুইচ দ্যাট দিয়ে নাও করো তাতেও তোমার একটা রাইট অ্যান্সার, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি যখন ইন্টারোগেটিভ থেকে করবা তখন তো তোমার মাঝে মধ্যে হু হুইচ দিয়ে থাকতে পারে, তখন তোমাকে সেটা অ্যাসার্টিভ করতে হবে, সেটার জন্য তোমাকে ফরম্যাটটা জানতে হবে, যার জন্য আমার দিয়ে দেয়া, আর কোনো কিছুই না এরকম।
ওকে, এখন দেখি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভটা। অক্সিলারি ভার্ব দিয়ে থাকলে হচ্ছে সাবজেক্ট ভার্ব বাক্যাংশ, আর হু হুইচ দ্যাট দিয়ে থাকলে হচ্ছে এভরি, নো, নান বা নো ওয়ান জাতীয় অংশ। হ্যাঁ, তাহলে আমরা দেখি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এটা অক্সিলারি ভার্ব দিয়ে থাকলে সাবজেক্ট ভার্ব বাক্যাংশ, আর যদি হু হুইচ দিয়ে থাকে তাহলে হচ্ছে এভরি, নো ওয়ান বা নো হতে পারে বা না, প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। ওকে, সরাসরি আমরা প্র্যাকটিসে যাব। আচ্ছা, does the man love me? Who doesn't love his country? আচ্ছা, আর দু একটা উদাহরণ দেই। বিউটিফুল গার্ল। আচ্ছা, এগুলা প্রত্যেকটাকে কি করব আমরা? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের কন্ডিশন কি? প্রথমেই সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে বাক্যাংশ। একটা নিয়ম। এখন ইন্টারোগেটিভ থেকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি নট থাকে অ্যাসার্টিভ করার সময় নট বাদ দিয়ে দিব, আর যদি নট না থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তাহলে আমাদের নট রিপিট আনতে হবে। ওকে, ডাজ দি ম্যান লাভ মি? তো সেই ক্ষেত্রে দি ম্যান, আচ্ছা এইটাতে কি নট আছে? এই সেন্টেন্সটাতে নাই, তাহলে আমরা নট আনবো। ওকে, দি ম্যান নট লাভস মি, এমন হওয়ার কথা না, একটু দেখো তো সেন্টেন্সটা। দি ম্যান নট লাভস মি এমন হওয়ার কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে নট, কারণ নট নেই, আমার তো নট একটা আনতে হবে, তাই কি না? তো এই যে নট আমি ভার্বের আগে দিলাম, এইভাবে নট আনা যায় না, কারণ নট আনতে হলে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব এনে তারপরে নট আনতে হয়। এইভাবে সরাসরি নট ভার্বের আগে আনা যায় না। যেমন হি নট বিউটিফুল, এটা কি সম্ভব আদৌ? হি নট বিউটিফুল না, কারণটা কি? যদি আমি নট আনতে যাই সেন্টেন্সে তাহলে এর আগে, নটের আগে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব লাগবে। তো এইটাতে অক্সিলারি ভার্ব কি ছিল? ডাজ। যেহেতু আমি বলছিলাম যে ইন্টারোগেটিভে যদি নট না থাকে তাহলে অ্যাসার্টিভে কি করতে হবে? নট আনতে হবে। এখন নট কি খালি এমনিতে হাওয়ায় আনবো? এখানে অক্সিলারি ভার্ব ছিল, আমি আনলাম, দ্যাটস অল। তাহলে দ্য ম্যান ডাজেন্ট, আর ডু ডিড ডাজ এর পর তখন ডু ডিড ডাজ, এরপর হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম হচ্ছে যেই ভার্বের সাথে একেবারে সৃষ্টি হয়েছে ভার্বটা, যেই শব্দটা থেকে, ওইটাকে বলা হয় বেস ফর্ম। যেমন ডু এর পর যদি আমি ডাজ বলি, ডাজ কিন্তু কোনো বেস ফর্ম না, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হয়েছে। অথবা আমি যদি বলি ধরো যে লিভস, এই লিভস কিন্তু কোনো বেস ফর্ম না, লিভ হচ্ছে বেস ফর্ম, আর লিভসটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস। এখন এটা নিয়ে আমি কথা বলছিলাম এফআরপি 5-এও, আবার বলতেছি যে সকল প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম না, কিন্তু সকল বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম। যেমনটা তুমি যদি ধরো যে সকল টক কিন্তু আসলে তেঁতুল না, তাই না? কিন্তু সকল তেঁতুলই টক। আরো যদি আমি এটাকে বলি, যেমন
সকল চিনি কিন্তু মিষ্টি, কিন্তু সকল মিষ্টি চিনি না। প্যাচ লাগাই ফেলি। Okay, যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম যে সকল ছেলেরাই মানুষ, সকল মানুষ ছেলে। এক্স্যাক্টলি কথাটা, ওই যে একটা ব্যাপার থাকে না যে এ বি এর বাবা কিন্তু বি এর ছেলে না, কেমন ঝামেলাটা? তাইলে কি সম্পর্ক? বা আরো যদি এটাকে গুছিয়ে বলি যে এ বি এর বাবা কিন্তু বি এর পুত্র না, তাইলে সম্পর্কটা কি এখন বুঝো কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, আমি আর অ্যানালিটিক্যাল ক্লাস নিচ্ছি না, ইংলিশে আসি। তো এই যে লিভস, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস, কারণ বেস ফর্ম শুধুমাত্র বেস ফর্ম, যেটা একেবারে সৃষ্টি হয়েছে ওই শব্দটা হচ্ছে বেস ফর্ম। ওকে, এই জন্য দেখা গেল যে সকল বেস ফর্মই পাশাপাশি প্রেজেন্ট ফর্মের কাজ করে, কিন্তু সকল কোনো প্রেজেন্ট ফর্ম বেস ফর্মের কাজ নাও করতে পারে। ওকে, তো ডিডেন্ট দ্য পারসন গো টু হসপিটাল, এইটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে বোঝা। বেসিক কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই বেসিক? ওকে, তো সেই ক্ষেত্রে আমি অ্যাসার্টিভ যেহেতু করব, প্রথমে সাবজেক্ট দিব। আমরা জানি সাবজেক্ট দি পারসন, নট তো বাদ যাবে, তাহলে কি হয়? ডিড গো টু হসপিটাল। এইটা খুব ভালোভাবে খেয়াল করো, কারণ এই একটাতেই প্রবলেম আমরা বেশি পড়ি। ওকে, এইটা কি হয় আদৌ? ডিড গো, ডু গো, ডাজ গো, আই মিন ডু ডিড ডাজের পর সরাসরি ভার্বের বেস ফর্ম বা সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ডু ডিড ডাজের পর একটা নট দিতে হবে, কিন্তু আমি এখানে নট ব্যবহার করতে পারবো না। কারণ কি বলছিলাম আমি, যদি ইন্টারোগেটিভে নট থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ করার সময় ব্যবহার করতে পারবো না। সিম্পল হিসেব। তাহলে আমি নট ইউজ করতে পারি না, কিন্তু এইখানে থেকে যায় কি? ডু ডিড ডাজ। এখন যেহেতু ডিড আছে আমি ডিড দিলাম, কিন্তু তাহলে এরকম কি কখনো হয়? না। কারণটা আমি কি বললাম? ভার্বের বেস ফর্মের আগে 100% ডু ডিড ডাজ এর পর ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কথা হচ্ছে সরাসরি এইভাবে বসে না। হয় এই ডু ডিড ডাজটা বসতে হবে সাবজেক্টের আগে, আর না হয় এই ডু ডিড ডাজ এর পর নট নিয়ে তারপরে বসতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে তো আমি নট দিতে পারছি না, তাহলে এখন আমি করিটা কি? সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখন তো এটা পাস্টে আছে, আমি এটা চাইলেও আর দিতে পারতেছি না, কারণ এটা দিতে গেলে আমাকে একটা নট দিতে হবে, আবার আমি নটটা রাখতে পারতেছি না। হিসেবটা কিন্তু একটু ঝামেলা। আমি এখানে নটটাও দিতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে নট আছে, নট আমাকে বাদ দিতে হবে। তখন আমার বাধ্য হয়ে যেটা করতে হবে, এটা টেন্স দেখতে হবে কোন পাস্ট টেন্স। তাহলে এই যে এই গোটা, এটা হচ্ছে পাস্ট করতে হবে। তাহলে কি দাঁড়ালো অ্যান্সারটা? দি পারসন ওয়েন্ট টু হসপিটাল। এখন আমি এই উদাহরণগুলো একটু মুছে ফেলি, একটা জিনিস তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে নেক্সট স্লাইডে যান এটা। ওকে ফাইন, নেক্সট স্লাইডে যাই। ব্যাক দেন, ব্যাক দেন, ব্যাক দেন। ওইখানে ব্যাক দেন। কোথায়? ওই যে ব্যাক এটা? অফ না। এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন, নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি হিসেবটা কেমন। এক্সট্রা স্লাইড নেন। আচ্ছা, the girl went to hospital. আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে ইন্টারোগেটিভ করব। তাহলে কেমন দাঁড়ায়? ইন্টারোগেটিভ যখন করব, তাহলে তোমাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভটা ক্লিয়ারলি বুঝতে হবে, দেন হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এটা যখন তোমরা ভয়েস করতে যাবা তখন এই ব্যাপারগুলি কাজে আসবে, কারণ তুমি অ্যাসার্টিভ পারলে সকল ধরনের ভয়েস পারবা, সকল কিছু পারবা। ওকে, এইটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করবো তখন আমার কাজটা কি হয়? এখানে কি ডিড ছিল আসলে? একটু ভালোভাবে খেয়াল করো তো। না, কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ করব তখন আমার আর কিছু থাক আর না থাক, যেহেতু সাবজেক্ট ভার্ব দিয়ে তোমাকে একটা অক্সিলারি ভার্ব আনতেই হবে। তাহলে এইখানে তুমি কোনটা আনবা? যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তোমাকে বাধ্য হয়ে আনতে হবে ডু, ডিড, ডাজ। পুরো ইন্টারোগেটিভের কনসেপ্ট এইখানে সত্যিকার অর্থে। অক্সিলারি ভার্ব থাকলে তো সবাই পারে, থাকে খালি দেয়, আছে খালি নট বাদ দেয়, শেষ। অক্সিলারি ভার্বের মতো অক্সিলারি ভার্ব থেকে যায়। কিন্তু এই যে ডু ডিড ডাজের যে ব্যবহারটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বাইরে থেকে আনতে হয় এবং হুট করে উদাও কই হয়ে যায়, এটা বলা যায় না। ওকে, তাহলে দি গার্ল ওয়েন্ট,
তাহলে এইটাতে কি ভার্বের সাথে এস বাই এস আছে? না, তাহলে ডাজ বাদ। এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? আর যদি প্রেজেন্ট ফর্ম হতো তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস বাই এস থাকতো। তাইলে এই জায়গায় প্রেজেন্ট ফর্মের কোনো ভরসাই নাই। তাহলে আলটিমেটলি আমাকে একটা আনতে হবে অক্সিলারি ভার্ব, আনতেই হবে। এখন বাইরে থেকে আমি আনতে পারবো, তিনটা অপশন আছে হাতে আমার, ডু, ডিড, ডাজ। আলটিমেটলি কোনটা থাকে এখানে? ডিড। ডিড। তারপরে কি ইন্টারোগেটিভে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার। হ্যাঁ, এখন এই যে ওয়েন্ট হচ্ছে এখানে ভার। এখন ডু ডিড ডাজ এর পর ভার্বের সবসময় বেস ফর্ম বসে, মাথায় রাখতে হবে। তাহলে এই যে ওয়েন্ট, ওয়েন্টের বেস ফর্ম কি? এই যে গো, ওয়েন্ট, গন। তাহলে এই যে বেস ফর্মটা হচ্ছে গো টু হসপিটাল। ওকে ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখি, এই যে নট ছিল না, নট আনলাম। ডিডেন্ট দি গার্ল, ওকে, ডিডেন্ট দি গার্ল গো টু হসপিটাল। এখন আমি যদি এইটাকে আবার অ্যাসার্টিভ করি তাহলে কেমন দাঁড়ায় অ্যান্সারটা? কি আসছে? ঠিক আছে, ওকে, ডিডেন্ট দি গার্ল গো টু হসপিটাল। এখন এইটাকে আমরা অ্যাসার্টিভ করব, তাহলে কি দাঁড়ায়? অ্যাসার্টিভ করলে প্রথমে সাবজেক্ট দি গার্ল, তাহলে অ্যাসার্টিভ করব, নট উঠে যাবে, তাহলে থাকে কি? ডিড। ওকে, তারপর হচ্ছে ভার্ব গো টু হসপিটাল। আমি কিন্তু বারবার বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, বারবার। এটা কি সম্ভব টু ডি ডাজের পর সরাসরি ভার্ব বসা? সম্ভব না, এইভাবে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না এইভাবে। কারণ এইভাবে সরাসরি ভার্ব বসতে হইলে ডু ডিড ডাজের পর হয় নট দিয়ে বসতে হবে, আদারওয়াইজ ভার্বের আগে থাকতে হবে ডু ডিড ডাজটা। অন্য কোনো অক্সিলারি ভার্ব হলে এই ঝামেলাটা নাই আমার। সিম্পল হিসাব, এই যে যেমনটা এই জন্য হয়ে গেছে দি গার্ল ওয়েন্ট টু হসপিটাল। আর তখনই যখন এই ফরম্যাটটা আমি কাজে লাগাইতে পারতেছি না, তখন এই যে পাস্টে যে ডিড, যেহেতু আমার ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট। দেখো এইখান থেকে যেমন এইখানে এক্সট্রা আসছে, ঠিক এইখান থেকে এইখানে যখন আসবো সেটা চলে যাবে। এই হচ্ছে ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হও, তোমার ইন্টারোগেটিভ আর কিছু নাই। ওই যে হু হুইচ দাঁতেরটা, এটা তোমাদের আসেই না, আসেই না। এবং এই নিয়ম দিয়ে তোমার হু হুইচ দাঁতেরটা শেষ। এভরি দিয়া থাকলে, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, আমি যদি বলি দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, এইটাকে আমি ইন্টারোগেটিভ করব, তাহলে কি হয়? প্রথমে অক্সিলারি ভার্ব নাই এখানে, তাহলে ডাজ। এখন এভরি মাদার তো আমি রাখতে পারবো না, কারণ ইন্টারোগেটিভ একটা ফরমেশন আছে, এভরি থাকলে এনি হয়ে যায়। ডাজন্ট, নট আনতে হবে, এনি মাদার লাভ হার চাইল্ড, শেষ। ওকে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার এখন। ওকে, তারপর হু ডাজেন্ট লাভ হিজ কান্ট্রি, হু থাকলে এভরি যুক্ত শব্দ, এভরি। এখন হু এর পর কি, এটা কি পার্সন বোঝায় না ম্যান বোঝায় না কি বোঝায় আমি জানি না, তুমি ইচ্ছা মতো একটা দিতে পারো, এভরিওয়ান। তারপরে এই যে আমি যখন অ্যাসার্টিভ করব, এটাকে অ্যাসার্টিভ করব, ভার্ব দিব, হ্যাঁ, তাহলে কি হয়? ডাজ লাভ। কিন্তু এটা হবে না, আমি আগেই বলছি, ডু ডিড ডাজের পর সরাসরি ভার্বের বেস ফর্ম বসে না। বসে যদি একটা নট বসাই, আদারওয়াইজ এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসাই, তাহলে এই ফরম্যাটটা আমি ইউজ করতে পারবো না, এই যে এখানে ডাজন্ট লাভ থাকা সত্ত্বেও। কারণ নট তো আর রাখতে পারবো না, যখন আমি অ্যাসার্টিভ করতে যাচ্ছি, যেহেতু নট আছে আমাকে নট উঠাই দিতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে কি করব আমি? এখন নট যেহেতু রাখতে পারবো না, এইভাবে বসেও না, আবার অ্যাসার্টিভে সাবজেক্টের পরেই বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই যে এইটা পুরোটাই বাদ যাবে, তাহলে কি হবে? লাভ। এই যে এখানে ভার্বের সাথে আসবে এসেছিল, তাহলে লাভ। এই যে এইটাকে ধরা হয় থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে। এভরিওয়ান বলতে একেবারে একে একে সবাই, ধরো এইখানে 500 জন স্টুডেন্ট আছো, এখানে একে একে সবাই একেবারে
ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে বিবেচনা করা হয় এভরিওয়ান বা ইচ স্টুডেন্ট। যেমন যদি বলা হয় ইচ টিচার, তাহলে কি তোমরা সবাই, এটা কথা সত্যি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে একে একে সবাই, এবং এইটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। এটার পর যখন ভার্ব বসে তখন প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস বসে, আই মিন সিঙ্গুলার ভার্ব বসে। যেমন সিঙ্গুলার ভার্ব আবার প্লুরাল ভার্ব, এটা নিয়েও আমরা ঝামেলায় পড়ি। যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা করব, পড়াবো, তখন এই বিষয়গুলো পুরোপুরি জানবো। হ্যাঁ, যেমন ইচ স্টুডেন্ট ইজ অর আর, ইজ। এভরি স্টুডেন্ট ইজ অর আর, ইজ। এভরি স্টুডেন্ট গোজ অর গোজ। তাহলে গোজ, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাস, এগুলি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। বোঝা গেল? ওকে, হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি? এভরিওয়ান লাভস। কিভাবে হইছে আমি ব্যাপারটা কি বোঝাইতে পারলাম? ওকে, এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি। তাহলে এই যে শুধুমাত্র আমি বলছিলাম যে ইন্টারোগেটিভে থাকলে, ইন্টারোগেটিভ থেকে যখন আমরা অ্যাসার্টিভ করব, তখন আমরা এভরি নিয়মটা বা নো এর নিয়মটা ফলো করব, আর কিছুই না। ওকে, ওয়াজন্ট শি এ বিউটিফুল গার্ল? প্রথমে সাবজেক্ট যেহেতু অ্যাসার্টিভ, শি ওয়াজ ইজ এ ভার্ব। নট আছে, নট আমাকে বাদ দিতে হবে। এ বিউটিফুল গার্ল। শেষ তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। এর বাইরে তোমার জীবনে আসবে না, শুধুমাত্র এসএসসি আর এইচএসসি না, তোমার জীবনে এর বাইরের ব্যবহার আসবে না। লিখে রাখো, পরীক্ষা তো পরের কথা। দেখি কি কমেন্টস করছো। নো কমেন্টস। হ্যাঁ, কমেন্টস হচ্ছে ওই যে ভর্তি হবো ওগুলা জিগাইতাছে আবার। ভর্তি হওয়ার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে রেদওয়ান স্যারকে মেসেজ করো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তারপরে আমরা একটু দেখি। ওকে, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। এটা করাবে আজকে? কতক্ষণ হয়েছে তো বলতে পারতেছি না কতক্ষণ। এখানে দেখি কয়টা শুরু করছি, কয়টা এখানে তো টাইম দেখানোর কথা, দেখতে পারতেছি না। প্রায় ঘন্টা খানিক কাজ হয়েছে আর কি। আচ্ছা, এইটার মধ্যে থেকে আমরা একটু যদি দেখাই দিই। একটু দেখাই। ওকে, একেবারে ইজি বিষয়গুলি দেখো। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, একেবারে তোমাদের যা লাগবে কিছু বাদ দিচ্ছি না, যা লাগবে বেসিক তো বেসিকই, বোঝোই তো। একেবারে 50 হাত 5000 হাত মাটির নিচে থাকলেও তুমি বুঝতে বাধ্য, না বুঝে তুমি যাইতে পারবা না, কোনো সুযোগই নাই এটা। ওকে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন হাবিজাবি। আমি প্রথমে সাবজেক্ট পরে ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা গত লেকচারে আমরা আলোচনা করেছি। ওকে, এখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে হচ্ছে বিশেষ করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যদি থাকে সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে হাউ অথবা হোয়াট, এ অথবা এন, হোয়াট এন। হয় হাউ আর না হয় হোয়াট এ হোয়াট এন, দুইটার একটা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত অংশ। কি কি? অ্যাডজেক্টিভ যুক্ত অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যদি থাকে, এবং শেষে হচ্ছে এই এক্সক্লামেটরি সাইনটা দিতে হবে। এইটুকুই। এখন একটা উদাহরণ দেখি আমরা, যেমন জুন্নুরাইন স্যার leads a very miserable life in his living। এটাকে আমরা এক্সক্লামেটরি করব। ওকে, একটু কাজ করি। exclamatory
সেন্টেন্সের সময় সময় ভেরি অথবা গ্রেটলি দিতে হয় না। ওকে, এটা খুব মেজর কিছু না। আচ্ছা, পরিমণি is beautiful, beautiful, exclamatory করব। হ্যাঁ, 50 মিনিট হয়েছে ভাই। ওকে, এক্সক্লামেটরি যদি করি আমরা, প্রথমে হচ্ছে হাউ অথবা হোয়াট এ অথবা এন। হাউ, আদারওয়াইজ, হোয়াট এ এন, দুইটার একটা। এখন প্রশ্ন হচ্ছে কখন হাউ আর কখন হোয়াট, এটা একটা বিষয়। যদি আর্টিকেল এ অথবা এন থাকে অ্যাডজেক্টিভের আগে, তাহলে হচ্ছে হোয়াট এ অথবা এন। আর যদি আর্টিকেল এ অথবা এন না থাকে অ্যাডজেক্টিভের আগে, তাহলে হচ্ছে হাউ। শেষ কথা। কি বললাম? এক্সক্লামেটরি করার ক্ষেত্রে প্রথম হচ্ছে হোয়াট এ অথবা এন অথবা হাউ। এখন কখন হোয়াট আর কখন হাউ? যদি অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন থাকে তাহলে হচ্ছে হোয়াট দিয়ে, আর যদি এ অথবা এন না থাকে অ্যাডজেক্টিভের আগে তাহলে হচ্ছে হাউ দিয়ে। ওকে, সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আর্টিকেল আছে। আমি বলছিলাম ভেরিটা উঠে যায়, হ্যাঁ, তাহলে কি হয়? হোয়াট, অ্যাডজেক্টিভ যুক্ত অংশ। এই যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত অংশ। পুরাটাও চাইলে তোমরা লিখতে পারো যদি না বুঝো গো। আর যদি এক্স্যাক্টলি বোঝো তাহলে হচ্ছে এক্স্যাক্ট অ্যাডজেক্টিভটুকু লিখো, তাহলে সুন্দর হবে অ্যান্সারটা আর কি। দুইটাই রাইট অ্যান্সার। যেমন তাইলে সেক্ষেত্রে হচ্ছে হোয়াট, এই যে যেহেতু আর্টিকেল এ বা এন আছে, তাহলে হোয়াট এ, বুঝতেই পারতেছো হোয়াট এ অথবা এন যেহেতু হয়, তাহলে হোয়াট এ যদি আমি দিয়ে দিই তাহলে তো ওখান থেকেই হবে কাজটা, তাই না? হোয়াট এ মিজারেবল লাইফ, তুমি চাইলে পুরাটা দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। তারপর সাবজেক্ট, জন্নুরাইন স্যার, জন্নুরাইন স্যার লিডস, সাবজেক্ট, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত অংশ, এটা হচ্ছে হোয়াট, সাবজেক্ট। সাবজেক্টের পর তো ভার্বই হয় সচরাচরই, লিড, তারপর এক্সটেনশন তুমি থাকলে দিয়ে দাও, এটা হচ্ছে ভার্ব। তারপর ইন হিজ লিভিং। আচ্ছা, তারপরেরটা একটু আমরা দেখি। তারপরে হচ্ছে পরিমণি ইজ ভেরি বিউটিফুল, বা পরিমণি বিউটিফুল, পরিমণি ইজ বিউটিফুল। ওকে, না হয় ভেরিটা দিলাম আমরা, হ্যাঁ, পরিমণি ইজ ভেরি বিউটিফুল। ওকে, এক্সক্লামেটরি। আবার তোমরা ভাইবো না যে স্যার মনে হয় পরিমণির খুব ফ্যান। পরিমণি সত্যিই সুন্দর। ওকে, আমরা যদি দেখি পরিমণি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এইটাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের আমি একটা ক্লাস নিব তোমাদের, পরে আমি জানিয়ে দেবো এক্স্যাক্টলি অ্যাডভার্ব কি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি তো উঠেই যায়, আমি আগেই বলে দিছি। তাহলে হচ্ছে প্রথমে হোয়াট অথবা হাউ। তাহলে এইখানে যেহেতু এ অথবা নাই অ্যাডজেক্টিভ, তাহলে হচ্ছে হাউ। হাউ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ যুক্ত অংশ। অ্যাডজেক্টিভটা কি এখানে? বিউটিফুল। হাউ বিউটিফুল, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ যুক্ত অংশ। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে পরিমণি। তারপর হচ্ছে ভার্ব ইজ। এই চিহ্ন না দিলে কিন্তু বাবা একেবারে মাঠে মারা, পুরা পরিশ্রম বৃথা। তাহলে কি হলো? হাউ বিউটিফুল, পরিমণি ইজ। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। এরপরে তোমাদের আমরা যেই প্র্যাকটিস দেবো এই ক্লাসের পরে, তোমার জীবনে এর চেয়ে বেশি আর লাগবে না। এক কথায়
40টা লাগুক, 50টা লাগুক, 60টা লাগুক, এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, প্রত্যেকটা একেবারে আমি যখন ইম্পারেটিভ অপটেটিভ পর্যন্ত শেষ করব একসাথে প্রত্যেকটার প্র্যাকটিস একেবারে গুছিয়ে দিয়েছি। তোমার জীবনে লাগবে না, শুধুমাত্র তোমার ইসের ক্ষেত্রে না, কি বলে, এসএসসি এইচএসসির ক্ষেত্রে না, একেবারে এক ফাইলই যথেষ্ট, আর কোনো কোর্স নাই, কিচ্ছু নাই। আর জীবনে তুমি ইংলিশ কারো কাছে পড়বাও না, এই একবার শুধুমাত্র ক্লাস করার পর। দিস ইজ কল্ড বেসিক, বেসিক টু প্রো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বেসিক অ্যান্ড হোয়াট ইফেক্টস অফ বেসিক ইন লাইফ। I think you get my point. Okay. The girl was a okay, was দিলাম না আর। had a dashing look. ওকে, এক্সক্লামেটরি করব, হ্যাঁ, একেবারে সিম্পল। কি প্রথমে হোয়াটে অথবা এন, যেহেতু এ আছে তাহলে হচ্ছে হোয়াট, আর যদি এ না থাকতো তাহলে হচ্ছে হাউ। হোয়াট অ্যাডজেক্টিভ যুক্ত অংশ, এ ড্যাশিং লুক, এ ড্যাশিং লুক। তারপরে সাবজেক্ট দি গার্ল, তারপর হচ্ছে ভার্ব হ্যাড। শেষ, শেষ একেবারে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। তারপরে একটু আমরা দেখি, তারপরে কি আছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভের ক্ষেত্রে হোয়াট অথবা হাউ যুক্ত এখানে আরেকটা শব্দ আসবে, সেটা হচ্ছে ইফ। ইফ, হ্যাঁ, ওকে। হোয়াট অথবা হাউ যুক্ত এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে পরিবর্তন, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ যুক্ত অংশ। এটা নিয়ে আমার আলোচনা করতে ইচ্ছে করছে না, ওইটার মধ্যেই শেষ হওয়ার কথা। যদি ওইটুকু বুঝে থাকো, একটা উদাহরণ আমি দিয়ে দিব। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হুররে, ব্রাভো বা এলাস থাকলে, ইত্যাদি থাকলে, যেমন হচ্ছে হুররে ব্রাভো থাকলে ইটস এ ম্যাটার অফ জয় অর গ্রেট জয় দ্যাট, তারপর হচ্ছে বাকি যে সেন্টেন্সটা, এটা কি হুররে বা ব্রাভো, এইটুকুর পরিবর্তে ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় প্লাস বাকি অংশ। আর যদি এলাস থাকে, আই মিন দুঃখ ভারাক্রান্ত কোনো ইয়া বোঝায়, এক্সপ্রেশন বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট প্লাস বাকি অংশ। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, একটা সাবজেক্ট প্লাস উইশ। হ্যাঁ, গুড, ভেরি গুড। এর বাইরে তোমাদের জীবনে না, জীবনে সারা জীবনের মরার পরও আর লাগবে না। ওকে, এখন আমরা সরাসরি প্র্যাকটিস করবো এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। ওকে, আচ্ছা, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, ফাইন। What a strange picture it is. এই ক্ষেত্রে হচ্ছে, এই নিয়মটার ক্ষেত্রে ভেরি আসবে, না হলেও সমস্যা নেই।
এখানে মাঝখানে একটা বেরিয়ে আনলে সুন্দর হয়। ও আমি দিয়ে দিয়েছি, আর এটা দরকার নাই কোনো। হুদাহুদি পরিশ্রম, বেগার খাটনি, ভূতের খাটনি। ওকে, একেবারে সরাসরি উদাহরণে। হ্যাঁ, আচ্ছা, what a strange picture it is, how nice the bird was. আশা করি আমার কথাও বলার দরকার নাই তোমাদের সাথে, তোমরা নিজেরা করবা এখন, আমি আর বলবোই না। Alas, I am undone. Alas, I am undone. If I were a king. Okay. অথবা had I been wings of a bird. Okay. তা আমরা অ্যাসার্টিভ করব। হ্যাঁ, অ্যাসার্টিভ করলে প্রথমে সাবজেক্ট হচ্ছে ইট ইজ, হোয়াট এ অথবা আছে হোয়াট বা হাউ তো আর থাকবে না, ইটস আ ভেরি, একটা ভেরি আসবে মাঝখানে, ইটস আ ভেরি স্ট্রেঞ্জ পিকচার। আই থিঙ্ক আমার বলার মতো জায়গা নাই এখানে, তোমাদের এত ডিটেলসে বলছি। তারপর এটাতে প্রথমে সাবজেক্ট দি বার্ড, তারপর হচ্ছে ভার্ব ওয়াজ, একটা ভেরি অ্যানোটোপি ভার্বের পর যেহেতু ভেরি নাইস, হাউ বা হোয়াট উঠে যাবে, শেষ। তারপর এলাস আই অ্যাম আনডান, এলাস থাকলে হচ্ছে ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো, ইটস এ ম্যাটার অফ সরো, ইটস এ ম্যাটার অফ সরো বা গ্রেট সরো দ্যাট প্লাস বাকি অংশ আই এম আনডান। ওকে, ইফ আই ওয়ার এ কিং, তাহলে এটাকে যদি এক্সক্লামেটরি করি, সাবজেক্ট প্লাস উইশ, আই উইশ, বাকি যা আছে, আই ওয়ার এ কিং। তারপর হ্যাড আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ইউ হ্যাড টু গেট দিস পয়েন্ট। কোন টেন্স এটা বলতে পারবা? এটা কোন টেন্স বলতে পারবা? হ্যাড আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা কোনোভাবেই কিন্তু পাস্ট ইনডেফিনিট না, পারফেক্ট। হ্যাঁ, তাহলে আই উইশ আই had the wings of a bird. এই পর্যন্ত আলোচনা আশা করি একেবারে পানির মতো বুঝতে পারছো, মানে যে হচ্ছে আজকে এখনো করতেছে ক্লাস, সেও আশা করি বুঝবে। আমরা একেবারে শেষ মুহূর্তে হ্যাঁ শেষ ক্লাস শেষ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে হচ্ছে আমরা মোটামুটি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ, মানে মোটামুটি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে ইম্পারেটিভটা করে আমরা একেবারে ওভারঅল রিভিশনে যাব। এই চ্যাপ্টারের থেকে যা আসার মতো সম্ভাবনা, যে এর বাইরে থেকে তোমার জীবনে কিছু পড়া লাগবে না, তখন কিন্তু আমি কোনো নিয়ম টিয়ম বলবো না, তোমরা আমাকে অ্যান্সার বলবা, আর কোনো কথা নাই। আমি কেন বলবো বলো, খালি আমি বলে যাবো যে এইটা এই জন্য এই হচ্ছে অ্যান্সার, তোমরা নিজেরা করবা প্র্যাকটিস, আমি আর করব না। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ক্লাসটা এনজয় করো, ভালো থাকবো, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।
শেষ করি। এটাতে না, এই যে লালটা লাইভ ক্লাস না তো শেষ করো, ক্লোজ করো। তো দিছি বেদানটা ডাক রেদওয়ান একটু, হ্যাঁ হ্যাঁ ইন লাইভ ভিডিও দিব না হ্যাঁ শেষ ক্লাস শেষ হ্যাঁ ইন লাইভ ভিডিও 10%